ওয়ান্স আপন রিডিং উইথ আলী তারেকের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা থেকে আর একটা ছোট্ট বিরতি নেব। আজকে আমি আমার একটা ছোট গল্প পড়ছি। গল্পটির নাম হারেম। এই গল্পটি অরিজিনালি আমি ইংরেজিতে লিখেছিলাম ২০০৯ সালের নভেম্বর মাসের দিকে। পরবর্তীতে এটি অনুবাদ করি বাংলায় এবং আমার ছোট গল্প সন্তান ও সংকেতের উপকথা এর সাথে সংযোজিত হয়। তো পড়ছি হারেম। ছেলেটা আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঘুমের ভেতরে কখন যেন গায়ের উপর থেকে কম্বলটা সরে গেছে। ঠান্ডায় শরীরটা কখন কুঁকড়ে মায়ের জরায়ুর ভেতরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা শিশুর আকৃতি নিয়েছে সে টের পায়নি। ঘুম ঘুম চোখেই মাথাটা ঘুরিয়ে একবার পেছন দিকে তাকিয়ে দেখে। জানালার পুরোটা জুড়ে একটা পুরু পর্দা। পর্দার আড়ালে সময় যেন আটকা পড়ে আছে। পর্দার পাশ দিয়ে কোনো আলোর ছটা দেখা যাচ্ছে না এখনো। কাজেই এখন ভোরের আগে যে কোনো একটা সময় হতে পারে। এবার সে সাইড টেবিলে রাখা লাল অক্ষরের ঘড়িটার দিকে চোখ ফেরায়। কিন্তু মেয়েটার মাথা ঘড়িটার পথ আটকে বালিশের উপর পড়ে আছে। শুধু মাথাটা নয়, মেয়েটার ছোটোখাটো শরীরের প্রায় অর্ধেকটাই বালিশের উপর জড়ো করা। দুটো বালিশ, একটা বালিশের উপর আরেকটা রেখে বেশ উঁচু করে তার উপর শুয়ে আছে। ওর ছোটোখাটো শরীরটাও ঠান্ডায় কুঁকড়ে সাদা বিছানার উপর একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। মেয়েটা ছেলেটার দিকেই ফিরে ঘুমিয়েছে, কিন্তু শুয়ে থাকার ভঙ্গির কারণে মেয়েটার বুজে থাকা চোখ জোড়া নিজের কোলের দিকে ফেরানো। মেয়েটা ঘুমানোর আগে নিশ্চয়ই টিভি দেখছিল। ও ঘুমিয়ে পড়ার পরও হয়তো আরও অনেকক্ষণ টিভি দেখেছে। ছেলেটার হাত ঘুম জড়ানো ক্লান্তিতে বিছানার উপর দিয়ে এগিয়ে গেলে রিমোটটার সঙ্গে বেঁধে যায়। রিমোটটা ওদের দুজনের মাঝখানে নিরপেক্ষ ভূমিতে চুপচাপ শুয়ে। ছেলেটার হাত সেই সীমান্ত রেখা পৌঁছে গিয়ে একটু ঝিমিয়ে পড়ে। রিমোটের ধূসর প্লাস্টিকে কোনো উষ্ণতা নেই, কোনো শৈত্যও নেই। কাছেন যেভাবে খোলসের ভেতর তার শরীর স্থির রেখে ঢিবির উপর দিয়ে মাথা উঁচু করে ঢিবির অন্য পাশটা দেখার চেষ্টা করে, ছেলেটাও তার শরীরটা না নাড়িয়ে মাথাটা উঁচু করে মেয়েটার মাথার আড়ালে ঢাকা টেবিল ঘড়িটা দেখার চেষ্টা করে। তাতে কোনো লাভ অবশ্য হয় না। ঘড়িটা দরজার দিকে ফেরানো। দরজার দিকে হয়তো কোনো আগন্তুকের জন্য সময় বলে যাচ্ছে। এবার সে একটু অনিশ্চিত বোধ করে। এই অনিশ্চয়তা আর সময়হীনতায় তার শিরদাঁড়ার কাছে একটু ঠান্ডা বোধ করে। বিছানার সাদা চাদরের উপর মুখোমুখি শোয়া দুজনের শরীরের অবয়ব হৃদয় আকৃতির যে জায়গা তৈরি করেছে, সেখানকার বাতাস থেকে ছেলেটা একটু উষ্ণতা শুষে নিতে চায়। গতরাতে ছেলেটার প্রতি মেয়েটার একটা প্রতারণার অভিযোগ নিয়ে তাদের মাঝে যে ঝগড়া হয়েছিল, তারই একটা বাসি ঘ্রাণ এই বাতাসে এখনও রয়ে গেছে। এবারে মানসিকভাবে একটু বিক্ষিপ্ত বোধ করলে ছেলেটা আস্তে আস্তে গড়িয়ে চিত হয়ে শোয়ে। বালিশে মাথাটা ডুবিয়ে চোখ দুটো জোর করে বুজে রাখে, যাতে ঘুমটা কেটে না যায়। আর সেজন্যেই গায়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও হাত বাড়িয়ে কম্বলটা গায়ের উপরে টেনে নেয় না। একবার চোখটা আধ বোঝা করে খুললে জানালার পর্দাটাই আবার চোখে পড়ে। ঘরের নিশ্চল বাতাসে পর্দাটা কেমন একটা অদ্ভুত ভঙ্গিতে দুলতে থাকে। রাতের অন্ধকারে পর্দার বর্ণহীন ভাঁজে ভাঁজে সময় যেন দুলে দুলে চলছে। কাল রাতে ঝগড়াঝাঁটি শেষ হবার পর দুজনের ভেতরে সব কিছু মিটমাট হয়ে গেলে ছেলেটা বাড়ির পেছনের বারান্দায় লাউঞ্জ চেয়ারে বসে যত মেয়ের সঙ্গে তার কখনো কোনো সম্পর্ক হয়েছিল সেসবের স্মৃতিচারণ করেছিল। যে সম্পর্কগুলো কোনো না কোনোভাবে বর্তমানে কিংবা ভবিষ্যতে কোনো না কোনো সময় তাদের দাম্পত্য জীবনকে প্রভাবিত করতে পারে, সেসব সম্পর্কের কথা। বারান্দায় আলো নিভিয়ে রাতের শীত শীত বাতাসে আধ প্যাকেট মালবড়ো আর এক মগ রং চা নিয়ে বসেছিল। গরম মগ ভরা গাঢ় বাদামি তরল থেকে আর দুই আঙুলের ফাঁকে ধরা সিগারেট থেকে আসা ধোঁয়া একসময় মিলেমিশে তার স্মৃতিচারণের গোপন পথে পথে ছড়িয়ে পড়েছিল। ছেলেটার শরীরের বাঁ পাশটায় একটু ঝিম ধরে ওঠে। কাল রাতের থেকে
নিকোটিন আর ক্যাফিনের ঘ্রাণের স্মৃতি ফিরে এসে ছেলেটার ঘুম জড়ানো মনটাকে একটু বিশ্বস্ত করে তোলে। তার সঙ্গে কাল রাতের স্মৃতিগুলো একসঙ্গে মিলে মিশে মাথার ভেতরে এলোমেলো ত্রস্ত বেগে ছোটাছুটি শুরু করে দেয়। সেই গতি বেড়ে বেড়ে একটা প্রচণ্ড ঘূর্ণিতে পরিণত হলে ছেলেটা বারবার ফিরে আসা কিছু স্বপ্নের মতো এক স্বপ্নের অন্ধকার গহ্বরের অতলে পড়ে হারিয়ে যায়। শ্বেতপাথরে তৈরি বাড়িটার একটা আকৃতি পেতে কয়েকটা দীর্ঘ মুহূর্ত লেগে যায়। পেছনে অনাদি আকাশ যেন তার নিজের গায়ে ফুটে থাকা অল্প কিছু তারাকে আরও মূর্ত করে তোলার জন্যই শ্বেতপাথরের বাড়িটার উজ্জ্বলতাকে কিছুটা স্তিমিত করে আনে। হারেমে ঢোকার আগে হেরা হাত দিয়ে ছুঁয়ে নিশ্চিত করে যে তার সাদা শিফনের তৈরি ঘাগড়ার নিচে তার ধারালো খঞ্জরটা নিরাপদে লুকোনো আছে। তারপর চন্দনের চৌকাঠ পার হয়ে হেরা ঘন সবুজ ঘাসের মতো নরম গালিচায় তার পা ফেলে। ভেতরের মৃদু আলোতে হেরার গজদন্ত রঙের পায়ে পড়া জুতোর গায়ে বসানো চুমকিগুলো চিকচিক করে তার মুখে প্রতিফলিত হয়। মুহূর্তের জন্য হেরার শরীরে একটা অনিশ্চিত ভয় প্রবেশ করলে শরীরটা একবার কেঁপে ওঠে। কিন্তু আর কিছু বুঝে ওঠার আগেই সেই ভয় কিভাবে যেন দ্রবীভূত হয়ে অন্য কোথাও, অন্য কোনো নৈশ উৎসব আসরে মিলে গিয়ে ভয়টার তীব্রতা এতটা লঘু হয়ে যায় যে সেই ভয়টাকে হেরা কোনো এক প্রাচীন নৈশ বিস্মৃতি ছাড়া আর কিছু হিসেবে মনে করতে পারে না। হেরা অনেক পরতে তৈরি ওর ঘাগড়ার অর্ধস্বচ্ছ কাপড়গুলো নিয়ে একটু বিরক্ত হয়। কাপড়গুলো ওর শরীরে যতটুকু ঢেকে রেখেছে তার চেয়ে উন্মোচিত করেছে বেশি। তাছাড়া তার খঞ্জরের আক্রোশপূর্ণ ধারের সামনে ঘাগড়ার কাপড়গুলো খুব বেশি দুর্বল। পা বাড়ানোর আগে হেরা তার খঞ্জরের চকচকে দীর্ঘ ফলাটা খুব সাবধানে তার দুই উরুর মাঝখানে চেপে রেখে তার উরুসন্ধি স্থলের ঠিক নিচে শক্ত হাতে হাতলটা ধরে রাখে। এবার সে একটু নিশ্চিত বোধ করে। হেরা যদি হারেমের কোনো লাজুক নবদীক্ষিতার মতো কিছুক্ষণ পর পর তার নারী অঙ্গের সম্মুখের কাপড়ের ভাঁজ ঠিক করে, তাহলে এখন আর কারো মনে তেমন কোনো সন্দেহের উদ্রেক হবে না। আর যদি কপাল ভালো থাকে, তাহলে তাকে কেউ বহিরাগত হিসেবে চিহ্নিত করার আগেই সে তার সব কাজ সেরে ফেলতে পারবে। হেরা তার বাহু দুটি শরীরের কাছে টেনে এনে ঘাড় একটু খাটো করে ঘরের ক্ষীণ আলোয় এদিকে ওদিকে তাকিয়ে ছোট ছোট অনিশ্চিত কদমে অগ্রসর হতে শুরু করে। প্রতি পদক্ষেপে পায়ের মাঝখানে রাখা খঞ্জরের ঠান্ডা ফলা তার উরুতে একটা শীতল ঢেউ ছড়িয়ে দেয়। কিন্তু তার বিনিময়ে হেরার শরীর থেকে কোনো উষ্ণতা গ্রহণ করে না। কয়েক পা ফেলার পর হেরা কিছুটা স্বচ্ছন্দ হয়ে এলেও ছুরির ফলার হিমশীতল ছোঁয়ায় তার ধরা পড়ে যাবার ভয়টা আবার ফিরে আসতে শুরু করে। কিন্তু সেই ভয় হেরাকে পুরোপুরি গ্রাস করার আগেই সে তার প্রথম শিকারের দেখা পায়। বৃহৎ প্রবেশ কক্ষটির নিষ্প্রভ নীল আলোতে দূরের একটা জানালার তাকে বসে থাকা মেয়েটার চেহারার নবীনতা দেখে হেরা বেশ চমকে ওঠে। কিশোরী মেয়েটির নিষ্পাপ মধুর প্রায় অচপল মুখ যদি তাকে অপরিণত বয়সের একটা মুখোশ পরিয়েও থাকে, পরনের পান্না সবুজ রঙের ফিনফিনে জামার স্বচ্ছতা, তার বুকের প্রাক বয়সন্ধিকালীন সমতলতা একেবারেই লুকোতে পারেনি। মুহূর্তের মধ্যে হেরা মেয়েটাকে প্রায় ভালোবেসে ফেলে। হেরার একবার ইচ্ছে হয় ছুটে গিয়ে মেয়েটার হাঁটুর উপর রাখা বালিকা সুলভ হাতটা তার নিজের দুহাতে ধরে ফেলে। কিন্তু পর মুহূর্তেই তার ইচ্ছেটা সে সংবরণ করে নেয়। মেয়েটা তার আশ্চর্য তরল চোখ দুটো মেলে কেমন একটা স্বপ্নাবৃষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বাঁ ভুরুতে একটা কাটা দাগ, নরম দুহাতের নানা জায়গায় বাল সুলভ ক্ষতচিহ্ন, আঙুলের গিঁটে গিঁটে কড়ার দাগ, নখের নিচে সবুজ মাঠের আভাস। হেরার মন হঠাৎ করেই জানালার বাইরে সূর্যের আলোয় উজ্জ্বল গাছের ডালে ডালে, সাদা সাদা হাঁসের সাঁতরে ওঠা ঢেউয়ের চঞ্চল জলপাই রঙের পুকুর আর দিগন্ত জোড়া নীল চাঁদোয়ার নিচে রোদ ঝলমল বিস্তীর্ণ তৃণভূমির দিকে ভেসে চলে যায়, যেখানে বালক বালিকারা তাদের কৈশোরের বাহুল্যের সুখে
মাঠে নিষ্কলুষ অবাধ আনন্দে খেলা করে। চোখ বুজে একবার হেরা দৃশ্যগুলোর ঘ্রাণ নিতে চেষ্টা করে। একটা আকস্মিক অন্যমনস্কতায় তার দুই উরুর মাঝে ধরে রাখা খঞ্জরটি তার অজান্তে হঠাৎ পিছলে নেমে যায়। ফলাটা হেরার উরুর পাশ দিয়ে নেমে হাঁটুর কাছাকাছি একটা গভীর ক্ষত সৃষ্টি করলে হেরা চমকে ওঠে। ছুরির হাতলটা শক্ত করে মুষ্টিবদ্ধ করে মেয়েটার দিকে আরেকবার তাকিয়ে দেখে। বাতাসের গতিহীন ঘরটার ভেতরে কোনো এক ভাবাবেশে মেয়েটার দীঘল কালো চুল ধীরে ধীরে দোল খায়। সেই দোলে মেয়েটার গলার পাশে একটা তিল একবার লুকিয়ে পড়ে, একবার বের হয়ে আসে। আবারও একটা সম্মোহনের মধ্যে পড়ে যাওয়ার আগেই হেরা গা ঝাড়া দিয়ে ওঠে। এবার খঞ্জরটা দুহাতে শক্ত করে ধরে তার উরুসন্ধি স্থল থেকে বের করে আনে। পথে ফলার আঘাতে তার ঘাগড়ার অর্ধস্বচ্ছ কাপড়ের কিছু পরত ছিঁড়ে যায়। একবার সে মেয়েটার চোখের গভীরে চোখ রাখে, তারপর ছুরিটা মাথার উপর তুলে সজোরে মেয়েটার অলঙ্কৃত বুকের উপর নামিয়ে নিয়ে আসে। উত্তপ্ত বাতির কাচের উপর এক ফোঁটা শীতল পানি পড়ার মতো কিছু একটা ভেঙে গড়িয়ে যায়। কিন্তু মেয়েটির কৈশোরের কোমলতা এই নিদারুণ আঘাতের কোনো প্রতিধ্বনি ওঠার সব সম্ভাবনা বিনষ্ট করে দেয়। হেরা মেয়েটার দিকে আরেকবার তাকায়। মেয়েটার জলভরা চোখে আকৃতিহীন একটা প্রশ্ন নিরালম্ব ভেসে উঠে কোথাকার কোন দূর উৎসবের হাওয়াতে মিশে মিলিয়ে যায়। হেরা নির্দয় হাতে খঞ্জরটা হ্যাচকা টানে বের করে আনে। তারপর এই বাড়ি থেকে মেয়েটার বিদায় পরিপূর্ণ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে। কিন্তু মেয়েটার বিদায় পরিপূর্ণ হয়ে তার কৈশোরের সবুজের শেষ আভা যখন ফুরিয়ে যায়, হেরার ভেতর তখন অদ্ভুত একটা শূন্যতা প্রবেশ করে। আর তার সঙ্গে হেরার শরীরের উপর নেমে আসে একটা দম বন্ধ করা ভার। মেয়েটার চেহারায় হেরা দেখা পেয়েছিল একটা তারুণ্যের, একটা সজীবতার, যার অস্তিত্বের কথা সে বহুদিন ভুলেছিল। আজ এই কিশোরের মুখে আবার তার দেখা পেল, অথচ নিজের হাতে সে তাকে নিঃশেষ করে দিল। কিন্তু সেই কষ্টের ভার হেরার অভিযাত্রায় শুধু গতিবেগই যোগ করে। একটা বুক ভরা নিঃশ্বাসের আড়ালে সেই ভারটাকে লুকিয়ে ফেলে হেরা নীলচে শীতল ছুরির ফলাটা আবার তার দুই উরুর মাঝখানে লুকিয়ে ফেলে। বাঁদিকে একটা কাচের দরজা একটা বারান্দায় গিয়ে পড়েছে। দরজাটায় নানা রঙের, নানা আকৃতির অসংখ্য অর্ধস্বচ্ছ কাচের টুকরার মোজাইক। সেই মোজাইকের ছবিতে কোনো এক দূর দেশের গল্প। এই গল্পগুলো কেন যেন সবসময় কোনো দূর দেশের গল্প হয়। কিন্তু দরজাটার মোজাইকের কাছে গিয়ে হেরা টের পায় যে দরজাটা খোলার কোনো উপায় নেই। আসলে ওটা দরজাই নয়, দরজার আদলে তৈরি একটা কাচের দেয়াল, যেটা দেখে মনে হবে ওপাশে কিছু একটা অপেক্ষা করে আছে তার জন্য। কিন্তু আসলে সে সবই মায়া। সেই দূর দেশের গল্প বলা দেয়ালটার পাশে আকাশি রঙের পোশাকে বছর 15 বয়সের একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা তার মেহেদি রাঙা হাতে তার বুক বেয়ে নেমে আসা রূপালি হারটা নিয়ে খেলা করছে। তার তীক্ষ্ণ কাঠ বেড়ালের মতো সচকিত চোখ জোড়া দূর দেশের গল্প বলা সে দরজার দিকে। তার সদ্য কৈশোরোত্তীর্ণ পেলবস্ফীত গাল আর কাঁচা রক্তের মতো লাল ঠোঁট জোড়ায় তীব্র কামনার আভা কি একটা তীব্র অবদমনে যেমন জর্জরিত, তেমনি একই সঙ্গে সে অবদমনের ব্যাপারে সে সম্পূর্ণ বিস্মৃত। শুধু তার শরীরের সেই অনবহিত নিগ্রহের রেশে, মেয়েটির কনুইয়ের কাছ থেকে ঝুলতে থাকা কুচি দেওয়া রেশমের শালের প্রান্তে রূপালি ঝুমঝুমিগুলো মাঝে মাঝে ঝুমঝুম করে উঠছে। তার চুড়িদার পাজামার নিচে গোড়ালে জড়িয়ে থাকা একজোড়া রূপার নুপুর। ডান পায়ের উপর বাঁ পাটা বিশ্রাম করে মেয়েটি স্থির দাঁড়িয়ে। তার শরীর আর পাজোড়ায় একটা লাস্যময় স্বাস্থ্যের আভা। হেরা মেয়েটির দিকে এগিয়ে গেলে তার নাকে প্রথমে তাজা গোলাপের ঘ্রাণ ভেসে আসে, কিন্তু আরও একটু কাছে গেলে সেই ঘ্রাণ তাজা রক্তের গন্ধে বদলে যায়। হেরার মাথা ঝিমঝিম করে ওঠে। নিজেকে একটু সামনে নিয়ে আরও কয়েক পা এগিয়ে গেলে মেয়েটার চোখের সচকিত ভাবটা হঠাৎ চলে যায়। সে এবার অন্যমনস্কভাবে হেরার দিকে চোখ ফেরায়। হেরার শরীর
এবার অপ্রকৃতস্থের মতো দুলে উঠতে শুরু করলে সে দ্রুত তার খঞ্জর বের করে আনে। এবার তার বাউড়ুতে ছুরির একটা পোঁচ পড়ে। হেরা সেটা অগ্রাহ্য করে ছুরিটা দুহাতে মাথার উপর তুলে ধরে। তারপর একটা ভোঁতা আওয়াজ, রূপার হাড়ে একটা উদাসীন ঝুনঝুন, ডালিম রাঙা ঠোঁট দুটো রং ধীরে ধীরে মুছে গিয়ে দরজার মোজাইকের কাচের মতো নিষ্প্রভ লালের সঙ্গে মিশে যেতে থাকে। সেই সদ্য অপহত শরীর থেকে খঞ্জরটা উদ্ধার করে নিলে হেরার শরীরে এবার একটা নিস্তেজতা নেমে এসে তার শিরা উপশিরা বেয়ে এমন সব জায়গায় চলে যায় যেসব জায়গার কথা হেরা বহুদিন থেকে বিস্মৃত। যখন কোনো গানের পাখির মৃদু ডাক অথবা বসন্তের বাতাসের আচমকা ঝাপটে তার হাত পায়ের তালু রোমাঞ্চে শিরশির করে উঠত, আর তার অস্থির চোখ এমন একজনকে খুঁজে বেড়াত যাকে সে একই সঙ্গে কাছে টেনে আনতে পারত, আবার অনায়াসে দূরেও ঠেলে দিতে পারত। দুটো দরজা পার হয়ে হেরা একটা জলসা ঘরে এসে পৌঁছায়। সেখানে সদ্য সমাপ্ত উম্মাতাল মাহফিলের রেশ। এক পাশে অগোছালো ছড়িয়ে ছিটে থাকা কিছু বাদ্যযন্ত্র, আরেক পাশে শূন্য পান পাত্রের ছড়াছড়ি। সে সমস্ত কিছু থেকে কিছু দূরে যেদিকে ঝাড়বাতির আলো সবচেয়ে আবছা, সেখানে আলো আঁধারির ভেতর সিঁদুর রাঙা একটা মখমলের তাকিয়ার উপর রক্ত জবা রঙের পোশাকে গাঢ় গাত্রবর্ণের এক পূর্ণ যৌবনা তরুণী বসে। তার শরীর এক সান্ধ্যকালীন বিপণী, রক্তাভ আলোর নিচে নানা পসরায় সজ্জিত। তার চোখে পৌঁছবার পথ সর্পিল, আর তার পোশাকের লাল রঙে রাঙা। সে পথ খুঁজে হেরা তরুণীর মুখোমুখি পৌঁছতে পারে না, তার কোনো প্রয়োজনও হেরার নেই। কিন্তু তার বক্ষ দেশের অন্ধকার নিবিড় উপত্যকা থেকে রক্ত উৎসারিত হবার পর হেরার শরীরে এবার একটা শীতলতা প্রবেশ করে, আর তার সঙ্গে সঙ্গে হেরার শরীরের উত্তাপ দেহ নিঃসৃত হয়ে সদ্য সমাপ্ত মাহফিলের হতাশ্বাসপূর্ণ বাতাসে ভেসে জানালা দিয়ে পেরিয়ে যায়। একের পর এক স্বপ্ন বিহ্বল গোলক ধাঁধার মতো কক্ষ থেকে কক্ষান্তরে হেরা তার উন্মত্ত জিঘাংসার খঞ্জর পরিচালনা করে চলে। ঘরের পর ঘর, জানালার পর জানালা, এক দরজা ছেড়ে আরেক দরজায়, অলিন্দে বারান্দায় তারা শুয়ে বসে দাঁড়িয়ে যেন কোনো এক সম্মিলিত অসারতায় তারা নিজেদের ভেতরে নিমজ্জিত, তবু অন্য কোথাও যেন তাদের অস্তিত্ব, অন্য কোথাও যেন তাদের বসবাস। অন্য কোনোখানে, যেখানে বিস্তীর্ণ শ্যামঘন তৃণভূমিতে তারা পেগাসাসের মতো চড়ে বেড়ায়, তাদের খুরের ঘায়ে ঘায়ে সেখানে কামনার সহস্র স্রোতস্বিনী উচ্চারিত হয়েছে, অথচ তারা ভুলে গেছে যে একসময় তাদেরও পাখা ছিল, যে তুষার শুভ্র পাখা তাদের উড়িয়ে নিয়ে যেতে পারত এমন সব জায়গায়, যেসব জায়গা তারা শুধু তাদের স্বপ্নেই দেখেছে। খঞ্জরের এক একটি আঘাতে হেরা একটি একটি করে তার সত্তার অংশ হারিয়ে ফেলে, কিন্তু প্রতিবারই সে আরো মরিয়া হয়ে এগিয়ে যায় তার পরবর্তী আক্রমণে। শেষ হত্যার পর হেরা তার খঞ্জর হাত থেকে ফেলে দিয়ে আয়নাঘরে প্রবেশ করে সুলতানকে মোকাবিলা করার জন্য। এখন আর ওর খঞ্জরের কোনো প্রয়োজন নেই। সে তার জিঘাংসার অমৃতে প্রলিপ্ত আলিঙ্গনে সুলতানকে আবদ্ধ করবে, আর সুলতান তার হারেমের সমস্ত মৃত নারীর জন্য হেরার স্নেহপূর্ণ কাঁধে তার অশ্রু জল ফেলবে। আর সমস্ত জীবন ধরে সুলতানের ভালোবাসাহীন দিনগুলো যে ভয়ঙ্কর রকম বিপুল শূন্যতায় ভরে উঠেছে, সেটা পূর্ণ করতে হেরাকে তার বুকে সজোরে চেপে ধরবে। কিন্তু সুলতানের পরিবর্তে হেরার দেখা হয় হারেমের কর্ত্রীর সঙ্গে। আয়নাঘরের ঠিক মাঝখানে পরিপূর্ণ নির্মল সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা হারেম কর্ত্রীর দুর্ভেদ্য চেহারার কোথায় যেন হেরা প্রথমে একটা চেনা কিছু খুঁজে পায়। কিন্তু হেরা তার উন্মত্ত জিঘাংসা চরিতার্থ করতে গিয়ে যে অদ্ভুত আঘাতে নিজের শরীরকে জর্জরিত করেছে, সেসব আঘাতের কারণে হারেম কর্ত্রীর চেহারার পরিচিত ভাবটা আস্তে আস্তে লোপ পেতে শুরু করেছে। একটা প্রচণ্ড আক্রোশে
হেরা হারেম কর্ত্রীকে আক্রমণ করতে চায়। হেরা তার খঞ্জর ফেলে এসেছে আয়নাঘরের বাইরে, তাই সে তার নগ্ন রক্তাক্ত হাতে হারেম কর্ত্রীর কণ্ঠ চেপে ধরার জন্য ছুটে যায়। কিন্তু হারেম কর্ত্রী মরীচিকার মতো হেরার নাগাল থেকে সরে সরে যায়। ঘরের চারদিকে সব আয়না হেরার ক্রোধের প্রতি নির্লিপ্ত দাঁড়িয়ে, কিন্তু তারা তাকে বিরতিহীনভাবে হারেম কর্ত্রীর খোঁজও দিয়ে চলেছে। হেরা এবার দাঁড়িয়ে পড়ে। তার পায়ের চারপাশে ধীরে ধীরে ফিকে গোলাপি রঙের রক্ত ছড়িয়ে পড়ে। তার মাঝখানে দাঁড়িয়ে হেরার জুতার চুমকুগুলো একসঙ্গে ঝিকমিক করে ওঠে, যেন চারপাশে কি ঘটে চলেছে সে বিষয়ে তাদের এক বিন্দু গরজ নেই। আলোর ঝলকানিগুলো আয়নাঘরের দেয়ালে দেয়ালে কোমল কিন্তু দৃঢ় তালে খেলা করে চলে। তারপর তাদের গতি বেড়ে বেড়ে এমন দ্রুত লয়ে পৌঁছে যায় যে হেরা নিঃশ্বাস নিতে ভুলে যায়। চুমকিগুলো থেকে প্রতিফলিত আলোর ছটা একসময় মিশে গিয়ে কি এক নির্বাক আক্রোশে দৃষ্টি অন্ধ করা উজ্জ্বলে ঘর ভরে জ্বলতে থাকে। হেরা হাঁটুতে হঠাৎ খুব দুর্বল বোধ করতে শুরু করে। অবশেষে হাঁটু ভেঙে পড়ে যাবার ঠিক আগে হারেম কর্ত্রী আবার তার সামনে এসে দাঁড়ায়। হেরা তার কাঁধে হারেম কর্ত্রীর হাত অনুভব করে, একটা নিশ্চয়তার স্পর্শ। তুমি নিজেকে ক্ষতবিক্ষত করে ফেলেছ হেরা, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। হেরা এবার তার অন্য কাঁধেও হারেম কর্ত্রীর হাতের ছোঁয়া টের পায়, কিন্তু সেই ছোঁয়ায় হেরা একই সঙ্গে নিরাপদ এবং বন্দি বোধ করে। ওরা যদি না থাকতো তাহলে তুমি কিভাবে এখানে আসতে? হেরা তাকে দেখে অবাক হয়ে ভাবে, কেন হারেম কর্ত্রী এত সুন্দর? যদি এই ঘরের অস্তিত্ব না থাকতো তবে তুমি কোথায় থাকতে? না, ঠিক সুন্দর নয়, কিন্তু হারেম কর্ত্রীকে এরা খুব ভালো লাগছে। আর যাদের তুমি হত্যা করে ফেলেছ তাদের ছাড়া এই শূন্য ঘরে তুমি এসে কিভাবে থাকতে? না, তাকে দেখতে ভালো লাগছে না, কিন্তু হারেম কর্ত্রীর দৃষ্টিতে কিছু একটা আছে। এরা প্রচণ্ডভাবে তার প্রতি আকৃষ্ট বোধ করে। ওরা বাঁচে বলেই তুমি বাঁচো, আবার তার উল্টোটাও ঠিক। হেরা এখন ধীরে ধীরে বুঝতে শুরু করে কেন সে হারেম কর্ত্রীর সঙ্গে এত ঘনিষ্ঠতা বোধ করছে। তুমি যাদের হত্যা করেছ তাদের সঙ্গে তোমার জীবন বাঁধা। এতক্ষণে হেরা হারেম কর্ত্রীকে প্রায় চিনে ফেলেছে। তার চোখে পূর্ণ দৃষ্টিতে চোখ রেখে সেখানে সে নিজের চোখকেই দেখতে পায়। হেরা শরীর একবার শিহরিত হয়, তারপর হঠাৎ করেই তার শরীরে হারেম কর্ত্রীর জন্য আর একই সঙ্গে নিজের জন্য একটা অদ্ভুত অবসাদপূর্ণ ঔদাসীন্য নেমে আসে। আজ তুমি তোমার নিজের ভালোবাসার মৃত্যু নিয়ে এসেছ। হেরা নিজেকে আর বন্দিবোধ করে না। সে হারেম কর্ত্রীর ঠিক পেছনে যে দেয়াল, সে দেয়ালের দিকে হাঁটতে শুরু করে। তারপর হারেম কর্ত্রীর শরীরের সঙ্গে মিশে এক হয়ে হেরা আয়নাটার সামনে এসে দাঁড়ায়। তার ক্ষতবিক্ষত হাত দুটো চোখের সামনে তুলে ধরে। কোনো একটা ছিন্ন ধমনী থেকে রক্তের ফিনকি ছুটে আয়নাটাকে ফিকে গোলাপি রঙে রঞ্জিত করে দেয়। তখন হঠাৎ করে ভয়ঙ্কর একটা রোষ ভীষণ বেগে হেরার ভিতরে ফুঁসে ওঠে। একটা প্রচণ্ড অসহায়ত্ব আর বিপুল একটা পরাজয়ের বোধ একসঙ্গে মিশে অসীম ভার নিয়ে হেরার শরীরে শ্বাসরোধ করে চেপে বসে। হেরা এবার হাত দুটি মাথার উপর তুলে প্রবল আক্রোশে আয়নার কাচের উপর নামিয়ে আনে। আয়নাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে ভাঙা কাচের ফলা উড়ে এসে হেরার কাঁধে, বুকে, পিঠে, মুখে এসে বিঁধতে থাকে, কিন্তু হেরা থামে না। একের পর এক আয়নাঘরের সমস্ত আয়না সে ভেঙে চুরমার করতে থাকে। ছেলেটা আস্তে আস্তে চোখ খুলে তাকায়। ঠান্ডা লাগছে, কম্বলটা সরে গেছে। তার দুহাত দুই উরুর মাঝে গুজে রাখা। সেই ফাঁক গলে নিষ্প্রভ একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। ডান পাশ ফিরে শুয়ে শুয়ে তার ডান কাঁধ অবশ হয়ে এসেছে। চোখের সামনে দৃশ্যগুলো স্পষ্ট হয়ে এলে দেখে তার
আর সকালের পর্দার মাঝখানে মেয়েটি হাস্যমুখে দাঁড়িয়ে। মেয়েটি এগিয়ে এসে ছেলেটিকে মৃদু ঝাঁকুনি দিলে ওর শরীরের অবশ হওয়ার ডান পাশটা ঝিমঝিম করে ওঠে। এত রাগ কিসের? মেয়েটা উপর হয়ে ছেলেটার আধো ঘুমের মাঝে ফিসফিস স্বরে জিজ্ঞেস করে। ছেলেটা উঠে বসতে চেষ্টা করে, কিন্তু মেয়েটার হাসিতে একটা নিশ্চয়তা পেয়ে আবার ঘুমাতে চলে যায়। তার গাল বেয়ে নেমে আসা লালার ধারা গলার উপর চলে এলে স্বপ্নের কথাটা হঠাৎ করেই মনে পড়ে যায়। ছেলেটা তখন এক ধাক্কে উঠে বসে, অবশ হয়ে আসার ডান বাহুর উপর ভর করে ঠান্ডা পায়ের উপর পশ্চাৎদেশ রেখে বসে। কি অদ্ভুত স্বপ্ন! ডান পায়ের ঝিমঝিম ভাঙা কাচের টুকরোগুলোর কথা মনে করিয়ে দেয়। মেয়েটা সোজা হয়ে ওর সামনে দাঁড়িয়ে। ওই তো স্বপ্নে ছিল। কি যেন নাম ছিল? মনে পড়ছে না। এখন ওর সামনে দাঁড়িয়ে ভুরু উঁচু করে। স্বপ্নটার স্মৃতি ধীরে ধীরে ফিকে হয়ে এলে মেয়েটার ঠোঁট চেপে রাখা লুকানো হাসি এবার গতরাতে তাদের কলহের সমস্ত পুঁতি দ্রুত দূর করে দেয়। তো এই ছিল আমার গল্প হারেম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে এই আশায় বিদায় নিচ্ছি।